দীর্ঘ মেয়াদী হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ। আবার যে সম্ভাবনাটির কথা বললাম, যদি পতিত সরকারের বা যারা ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল প্রবাসী সরকার গঠন করে বসেন, তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে। যেমন মঞ্জুরের যে অবস্থান সেটি আপনার নড়ে যাওয়ায় সে শব্দে কিন্তু দেশ আবার দ্বিখণ্ডিত হওয়া থেকে আপনার রক্ষা পেয়েছে। তা না হলে কিন্তু পরিস্থিতিটা হয়ে যেত জটিল। রাষ্ট্রের কর্ণধার ছিলেন, সেই অবস্থায় কিন্তু তাকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো ফলে আপনার সেই দুঃসহ স্মৃতি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তার মাথায় আছে, কোন রকমের ঝুঁকি হয়তো নিতে চান না তিনি জনস্বার্থেই। দেখুন, এটি যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনাই প্রবল, তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হতে পারে, মানে এটা অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অনেকে আশঙ্কা করছেন যে 4 থেকে 8 তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব নাজুক স্পর্শকাতর সময়, ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল। 3 তারিখে ওরা শহীদ মিনারে নিজেদের একটা সমাবেশ করবে। সেই সমাবেশ ঘিরে কি ধরনের, মানে কোনো ধরনের কোনো আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি কিরকম, বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি কিরকম, কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে, নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি? আমরা তো অবশ্যই হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন যে সিচুয়েশন আইবল টু আইবল। ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে তাহলে একটা দীর্ঘ মেয়াদী হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ। আবার যে সম্ভাবনাটির কথা বললাম, যদি পতিত সরকারের বা যারা ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল প্রবাসী সরকার গঠন করে বসেন, তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে। কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন, তারপরে রেফারেন্স কোথেকে কিভাবে ইমানেটেড হলো, এসব বিষয় নিয়ে যথেষ্ট বড় বড় সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো 2 সরকার থাকলে যা হয়, ঘরের মা মানে গঙ্গা পায় না, এরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এটাও খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায় তিনি করিডোর না বলে বলছেন চ্যানেল, হোয়াট এভার ইট ইজ। এটি যে আপনার একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাদের অবস্থান একরকম, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সরকারের অবস্থান আরেক রকম। তো সব মিলিয়ে সিচুয়েশনটা খুব আপনার ক্লামজি, এবং এটা এখন পর্যন্ত কিন্তু থমকে আছে, বাস্তবায়ন যোগ্য বলে মনে হচ্ছে না। আর এখানে আপনার মার্কিনীদের খুশি করবার জন্য আমাদের পক্ষ থেকে 25টি বোয়িং কিনবার একটা চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো ভাবছি যে মার্কিনীরা বর্তে যাবে 25টি বোয়িং কিনলে, ফ্রান্স বা ব্রিটেন বা অন্য দেশ থেকে না কিনে। কিন্তু বিষয় যেটি, সেটা মার্কিন বিবেচনায় 25টি বিমান নস্যি কোনো বিষয়ই না, এত বড় অর্থনীতির দেশ। সুতরাং আমরা যা কিছুই করি না কেন আপনার তাদের খুব একটা কিছু আসবে যাবে এমনটি আমি মনে করি না। দেখুন, আগস্ট মাস ইন এ ওয়ে আওয়ামী লীগের জন্য খুবই স্মৃতিবহ মাস, এবং তারা অবশ্যই এই মাসকে ঘিরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর সরকার কোন পর্যায়ে কি পরিমাণ ভাবে তারা সেটা হ্যান্ডেল করবেন, ট্যাকেল করবেন, সেটাই এখন দেখবার বিষয়। যদি গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করার ঘোষণা আসে, তাহলে কিন্তু বল গেমটা হবে ডিফারেন্ট। দেখা যাবে যে দেশ কোন কোন অঞ্চলে তারা আপনার অবস্থান নিয়ে বসতে পারেন। যেমন মহান স্বাধীনতা যুদ্ধের সময় রৌমারী ছিল চির স্বাধীন এলাকা, সেখানে পাকিস্তান বাহিনী কখনো ঢুকতেই পারেনি, সেই আপনার কুড়িগ্রামে। তো সেরকম কোন কোন অঞ্চল তাদের দৃষ্টিতে স্বাধীন অঞ্চল বলে তারা পরিগণিত করবার চেষ্টা করতে পারে। তখন দেশ দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনটি হয়েছিল কিন্তু আপনার আমাদের শহীদ জিয়াউর রহমানের
হত্যাকাণ্ডের সময় আপনার জেনারেল মঞ্জুর ফেনী নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন, আর বিয়ন্ড ফেনী নদী আপনার জেনারেল এরশাদের নিয়ন্ত্রণে ছিল। এবং শেষ পর্যন্ত আপনার জেনারেল মঞ্জুরের যে অবস্থান সেটি আপনার নড়ে যাওয়ায় শেষ অব্দি কিন্তু দেশ আবার দ্বিখণ্ডিত হওয়া থেকে আপনার রক্ষা পেয়েছে। তা না হলে কিন্তু পরিস্থিতিটা হয়ে যেত জটিল। বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্লাত ভাই, যিনি বিএনপির ট্রেজারার, তার সঙ্গে আমার সপ্তাহখানেক আগে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে আমাদের তারেক মহোদয়ের আগমন ফ্যাসিলিটেট করবার অংশ হিসেবে তারা প্রিপারেশন নিচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য পত্র দিয়েছেন যাতে বুলেট প্রুফ গাড়ি তার জন্য সংগ্রহ করা যায়। এবং সেটি আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেছে এবং যেখানে তিনি থাকবেন সেই বাড়িঘরও মোটামুটি প্রস্তুত, সকট রেডি, এখন শুধু আসবার অপেক্ষায়। আপনার ফিলিপিন্সে 80-র দশকে আপনার মিস্টার অ্যাকুইনো, তিনি আপনার যখন পদার্পণ করলেন ম্যানিলাতে, তাকে আপনার গান ডাউন করা হয়েছিল এয়ারপোর্টে। তো অ্যাসাসিনেশনের তাত্ত্বিক সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তো সব দিক বিবেচনা করে উনি হয়তো সেই কারণে সময় নিচ্ছেন এবং তাতে আপনার দোষের কিছু নেই, কারণ জানে বাঁচলে বাপের নাম। আপনার তার স্বর্গীয় পিতা, তিনি কিন্তু এত বড় জনপ্রিয় একজন নেতা ছিলেন, পূর্ণ মর্যাদায় রাষ্ট্রের কর্ণধার ছিলেন, সেই অবস্থায় কিন্তু তাকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো ফলে আপনার সেই দুঃসহ স্মৃতি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তার মাথায় আছে, কোন রকমের ঝুঁকি হয়তো নিতে চান না তিনি, জনস্বার্থী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি 3 বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে ডেফিনেটলি সেটি তামিল করতে আমরা দেখব আমাদের 3 বাহিনী থেকে শুরু করে দেশের সকল বাহিনীকেই। এটাই স্বাভাবিক। আর আপনার আমাদের মাননীয় সেনাপ্রধান, তিনি তো জানান দিয়েছেন যে তিনি ক্ষমতায় আসতে চান না, ক্ষমতা দখল করতে চান না, এবং তারা প্রফেশনালিজমে বিশ্বাসী। সুতরাং যদি জরুরি অবস্থা জারি হয় সেটি আপনার বিধিসম্মতভাবেই হবে। জি। আরেকটি বিষয়, এত বড় ঘটনা ঘটলো কিন্তু সরকারের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কেন কোনো ব্যাখ্যা দেওয়া হলো না মাইলস্টোনের বিষয়ে? দেখুন, দেওয়া উচিত ছিল। আমাদের এখানে কালচারটা হয়ে গেছে এমন নন ডিসক্লোজার কালচার। আপনার যত বেশি পরিমাণে ভেন্টিলেশন থাকবে, যত বেশি পরিমাণে ট্রান্সপারেন্সি থাকবে, তত বেশি পরিমাণে সরকার গণমুখী বা জনমুখী বলে বিবেচিত হবে। কিন্তু সেই ট্র্যাডিশনটা আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পারিনি। সে কারণেই হয়তোবা এরকম পরিস্থিতি বিরাজমান। অসংখ্য ধন্যবাদ।